অন্তর্বর্তী সরকার নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত। কুয়ালালামপুরে প্রধান উপদেষ্টা। শ্রমবাজার সম্প্রসারণে মালয়েশিয়াকে আহ্বান। সভা সমাবেশ ও আইন না মানায় ঢাকার সড়কে ফিরছে না শৃঙ্খলা, বলছে পুলিশ। সরকারি উদ্যোগের অভাবকে দুষছেন বিশেষজ্ঞরা। কন্টেইনার তেজস্ক্রিয় হলেও বেশিরভাগই ফেরাতে পারে না চট্টগ্রাম বন্দর। উৎস দেশে পাঠাতে দ্রুত নীতিমালার তাগিদ পরমাণু বিজ্ঞানীদের। ভোলাগঞ্জে পাথর লুটে জড়িতদের খুঁজে বের করতে নেই প্রশাসনিক উদ্যোগ। নিরপেক্ষ তদন্ত কমিটির দাবি পরিবেশ কর্মীদের। স্বাগত। এখন বাজারে সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। অন্তর্বর্তী সরকার নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত। মালয়েশিয়ার কুয়ালালামপুরে সফরের দ্বিতীয় দিনে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার। এছাড়াও এদিন ব্যবসায়িক শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে বাংলাদেশে বিনিয়োগের নানা সম্ভাবনার কথা তুলে ধরেন তিনি। মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। মালয়েশিয়া থেকে আরও জানাচ্ছেন শাহরিয়ার তারেক। আগামী নির্বাচনে প্রবাসীরা ভোট দিতে পারবেন কিনা বা এ নিয়ে অন্তর্বর্তী সরকার কি ভাবছে, এ বিষয়ে মালয়েশিয়ায় এসে আসার কথা শোনালেন প্রধান উপদেষ্টা। কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় ডক্টর ইউনূস বলেন, আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ শুরু করেছে সরকার। ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এবং তার মধ্যে একটা উল্লেখযোগ্য বিষয় হলো, সঙ্গে সঙ্গে আমার উল্লেখ করে দিয়েছে, প্রবাসীদের জন্য এবার ভোটাধিকার দিতে হবে। এবার তারা যেন ভোট দিতে পারে। এইটা আমাদের একটা নতুন অভিজ্ঞতা হবে ইন্টারিম গভর্নমেন্টের এই এক বছর। তারপরে ফেব্রুয়ারি পর্যন্ত গেলে আমরা আশা করি নির্বাচন, সুন্দর একটা নির্বাচনের মাধ্যমে আমরা ক্ষমতা নির্বাচিত প্রতিনিধিদের কাছে সমর্পণ করতে পারব। পাসপোর্ট সংক্রান্ত জটিলতা নিরসনে সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং সরকারি সব সেবা প্রবাসীদের দোরগোড়ায় পৌঁছে দিতে নাগরিক সেবা বাংলাদেশ নামে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টা। এছাড়াও প্রবাসীদের জন্য বিশেষ অ্যাপ তৈরির কাজ চলছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা এক প্ল্যাটফর্মে কানেক্টেড থাকতে পারবেন। The Honorable Chief Advisor of Bangladesh. It is my great privilege to invite our Honorable Chief. এর আগে মঙ্গলবার সফরের দ্বিতীয় দিনে ব্যবসায়িক শীর্ষ সম্মেলনে যোগ দেন তিনি। বাংলাদেশকে অপার সম্ভাবনার দেশ উল্লেখ করে মালয়েশিয়ার প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। Talk about inviting you to come to Bangladesh. We're inviting you of this excitement. What can be done? Young, creative, young people. And also, the space is so much. You have not only Bangladesh you served all the neighborhood. তরুণ ও সৃজনশীল জনশক্তির কথা উল্লেখ করে অন্তর্বর্তী সরকার প্রধান জানান, বিদেশে থাকা তরুণ বাংলাদেশিদের দেশের জন্য কিছু করার তীব্র আকাঙ্ক্ষা রয়েছে, যা বিনিয়োগকারীদের জন্য বড় সুযোগ। And now very successful people in those countries, USA, Europe, and or other places. They are in the high positions, very important positions in the companies, big companies. But they always have a hunger to go back to Bangladesh, to do something for Bangladesh. The moment you start your business, if you're looking for people, there are people inside the country, plenty of them. But there's a whole overseas community of Bangladeshis whom you can attract very easily because they want to come back, at least for a part of their life. এছাড়াও বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান তার উপস্থাপনায় বাংলাদেশের প্রতিযোগিতামূলক সুবিধা ও শুল্ক বিষয়ক প্রতিবন্ধকতা দূর করার ক্ষেত্রে সরকারের পদক্ষেপ তুলে ধরেন। Malaysian investment, the Bangladeshi youth got together to do something really good for the society. ফোরামে অংশ নেন মালয়েশিয়ার জ্বালানি, টেলিকম, পাম অয়েল, মোটর গাড়ি সহ বিভিন্ন উৎপাদন খাতের শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা। পরে প্রধান উপদেষ্টা দেশটির সরকারের সার্বভৌম সম্পদ তহবিল, খাজানা, বহুজাতিক টেলিযোগাযোগ সংস্থা আজিয়াটা ও হালাল ইকোসিস্টেমের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। এ সময় বাংলাদেশে 5G সেবা সম্প্রসারণ ও ডেটা সেন্টারে বিনিয়োগের জন্য আজিয়াটার প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। শাহরিয়ার তারেক,
এখন মালয়েশিয়া। এর আগে পুত্রজয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে 5টি সমঝোতা স্মারক সই ও 2টি নোট বিনিময় করেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। দুদেশের বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণে আলোচনা করেন তারা। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন করেন দুই দেশের সরকার প্রধান। এ সময় আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি জাতীয় নির্বাচন আয়োজনের কথা জানান প্রধান উপদেষ্টা। বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে বলেও উল্লেখ করেন তিনি। বিস্তারিত জাহানারা ভুঁইয়ার প্রতিবেদনে। 3 দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় অবস্থান করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরের দ্বিতীয় দিনে সকাল থেকেই ব্যস্ত সময় পার করছেন তিনি। স্থানীয় সময় সকাল 9টায় পুত্রজায়ায় যান প্রধান উপদেষ্টা। তাকে অভ্যর্থনা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এর কিছুক্ষণ পরই প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক করেন দুই সরকার প্রধান। প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন 4 উপদেষ্টা, তার বিশেষ দূত, বিডা চেয়ারম্যান, পররাষ্ট্র সচিব ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠকে 5টি সমঝোতা স্মারক সই হয়। এর মধ্যে মালয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ খালেদ বিন নরদিন ও বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত এমওইতে সই করেন। বাকিগুলো হলো এলএনজি সরবরাহ ও দুই দেশের বাণিজ্য সংগঠনগুলোর সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত। এছাড়াও বৈঠকে উচ্চশিক্ষার সহযোগিতা বিষয়ক একটি ও কূটনৈতিকদের প্রশিক্ষণ সংক্রান্ত একটি নোট অফ এক্সচেঞ্জ সই হয়। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টা ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। আনোয়ার ইব্রাহিমকে বন্ধু বলে এ সময় সম্বোধন করেন তিনি। বাংলাদেশের পাশে থাকার জন্য মালয়েশিয়াকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। বলেন, গণ অভ্যুত্থানের পর গত 1 বছরে অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে, রিজার্ভ বেড়েছে এবং বিভিন্ন প্রতিষ্ঠান শক্তিশালী হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা স্মরণ করিয়ে দেন তিনি। Resolve in making sure that Bangladesh goes in the right direction. We are very happy. We restored order in the country. We restored the economy. We restored institutions to function within just about a year. So now we are ready for elections. So we'll be holding our election in coming February, middle of February, to elect a new government so that we can go to the normal running of the country. এবারের সফরে দেশটির একটি বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। এছাড়া প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গেও হবে মত বিনিময় সভা। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। মালয়েশিয়া সফরের তৃতীয় দিনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী শাহরিয়ার তারেক। তারেক, জানাবেন আজ প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরের কি তথ্য রয়েছে? উজ্জ্বল, প্রধান উপদেষ্টা সকাল থেকেই ওনার যে কার্যক্রম, রাষ্ট্রীয় যে সফর 3 দিনে এসেছেন মালয়েশিয়াতে, আজকে তৃতীয় এবং শেষ দিন। সকালে তিনি এরই মধ্যে 2টি বৈঠক করেছেন, একটি এখানকার যে শিক্ষামন্ত্রী তার সঙ্গে এবং আরেকটি ব্যবসায়ী সংগঠনের চেয়ারম্যানের সঙ্গে তিনি আলোচনা করেছেন। এরপর আমরা জানতে পেরেছি যে প্রধান উপদেষ্টা তিনি একটি পাবলিক ইউনিভার্সিটি থেকে সোশ্যাল বিজনেসে ডক্টর অফ অ্যাওয়ার্ড সম্মাননাসূচক ডিগ্রি গ্রহণ করবেন। সেখানে তাকে সমাবর্তনা অনুষ্ঠান করা হবে, একটি বিশেষ সমাবর্তন অনুষ্ঠান হবে এবং সেখানে নিগেরি সিমিলানের যে রাজা তিনি সেখানে উপস্থিত থাকবেন। এরপর যেটি জানতে পেরেছি যে মালয়েশিয়াতে যে একটি বহুজাতিক শিল্প প্রতিষ্ঠান আছে সানোয়ে গ্রুপ, তার যে বর্তমান চেয়ারম্যান এবং যিনি ফাউন্ডার, তার সঙ্গে প্রধান উপদেষ্টা একটি বৈঠক করবেন। এবং এই যে সানোয়ে যে প্রতিষ্ঠানের কথা বলছিলাম, এটি কিন্তু মালয়েশিয়াতে ব্যাপক একদম শীর্ষস্থানীয় একটি বেসরকারি প্রতিষ্ঠান। সেখানে নিশ্চয়ই তিনি হয়তো বাংলাদেশে সানোয়েকে বিনিয়োগ করার ব্যাপারে কথা বলবেন বলে এটি হচ্ছে এই বৈঠকটি হবে স্থানীয় সময় দুপুর 2:30টায়। তারপর মূলত প্রধান উপদেষ্টার আর কোনো বৈঠক আছে কিনা এর ব্যাপারে আমরা এখনও নিশ্চিত হতে পারিনি। তবে প্রধান উপদেষ্টা পরে স্থানীয় সময় বিকেল 6টার দিকে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন বলে আমরা জানতে পেরেছি। তো উজ্জ্বল, এই যে 3 দিনের যে সফরে আসছেন মালয়েশিয়াতে প্রধান উপদেষ্টা এবং তার প্রতিনিধি দল, গতকালকে রাতে প্রেস ব্রিফিংয়ে তার যে প্রেস উইং আছে তারা আমাদেরকে জানিয়েছেন যে এই প্রেস ব্রিফিংয়ে এই যে সফর, এই সফরের মাধ্যমে যে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যেকার যে সুসম্পর্ক আছে সেটি আরও সুদৃঢ় হবে এবং পারস্পরিক স্বার্থে যে
যে সকল বিষয়গুলো আছে সেগুলোর ক্ষেত্রে তারা একে অপরের সাথে আরও সহযোগিতা বৃদ্ধি করবে। একই সঙ্গে এখানে যারা প্রবাসী বাংলাদেশিরা আছেন তাদের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে মালয়েশিয়া সরকারের সঙ্গে আলাপ আলোচনা হয়েছে এবং এখানে যারা শিক্ষার্থীরা আছেন সেই শিক্ষার্থীদের একটি বড় বিষয় হচ্ছে যে এখানে যারা উচ্চতর শিক্ষা গ্রহণ করে বাংলাদেশে ফেরত চলে যান তখন কিন্তু ফেরত যেতে হয়, কিন্তু এই দেশে তারা কর্মসংস্থানের সুযোগ পান না। এর ব্যাপারে বলা হয়েছে যে এই দেশে যেন তারা কর্মসংস্থানের একটি সুযোগ পান। একই সঙ্গে বাংলাদেশের যে আসিয়ান অন্তর্ভুক্ত হওয়ার ক্ষেত্রে আসিয়ানের অন্তর্ভুক্ত হওয়ার ক্ষেত্রেও কিন্তু ব্যাপকভাবে জোর দেওয়া হয়েছে মালয়েশিয়াকে। আশা করা হচ্ছে যে খুব শীঘ্রই এ ব্যাপারে বাংলাদেশ আসিয়ানের অন্তর্ভুক্ত হওয়ার ক্ষেত্রে ভালো কিছু পাবে বলে আমাদেরকে জানানো হয়েছে। উজ্জ্বল, এই ছিল প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরের বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়ার তারেক। পরিবর্তনের কথা হলেও রাজধানীর প্রধান সড়কের অবস্থা যেন ঠিক আগের মতোই। মামলা দিয়ে নিয়ম করেও কোনোভাবে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না এসব সড়কে যানজট ও শৃঙ্খলা। বিশেষজ্ঞরা বলছেন বর্তমান সরকারের অনিচ্ছা ও উদ্যোগের অভাবে এই সড়কের চিত্র স্বাভাবিক হয়নি। আর পুলিশ বলছে বছর জুড়ে সড়ক আটকে বিভিন্ন রাজনৈতিক দলের সভা সমাবেশের প্রভাব আর মানুষের আইন না মানার প্রবণতার কারণেই অবস্থার উন্নতি হয়নি। সানি মৃধার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। হোক মোড় কিংবা মাঝপথ, চাইলেই থেমে যাচ্ছে বাস ইচ্ছে মতন। যাত্রী ওঠানো হচ্ছে ফুটবোর্ডে ঝুলে থাকা পর্যন্ত। এতে কার কি হচ্ছে সেটাতে ভ্রুক্ষেপ নেই, যেন এসব অনিয়মই নিয়ম। শহর জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে রংচটাই সব স্বেচ্ছাচারী বাহনগুলো। গণ অভ্যুত্থান, রাজনৈতিক কিংবা অরাজনৈতিক সরকার, কিছুতেই কিছু হয় না সড়কে বিশৃঙ্খলা তৈরির এসব বাস মালিক, শ্রমিক কিংবা ড্রাইভারদের। আমি এখন রাজধানীর পল্টন মোড়ে আছি। এই মোড় থেকে সোজা প্রেস ক্লাব সচিবালয় দিয়ে বের হয়ে যায় এবং এই পাশটাতেই কিন্তু রয়েছে গুলিস্তান। রাজধানীর ব্যস্ততম এই সড়কে কিন্তু আমি প্রায় আধা ঘন্টা উপরে এখানে অবস্থান করছি এবং আমরা লক্ষ্য করতে পেরেছি যে এইখানে এই মোড়টিতে কিন্তু লোকাল যে বাসগুলো রয়েছে তারা এখানে থেমে যাত্রী ওঠানামা করছে। এর ফলে স্বাভাবিক যে যানজট তৈরি হয় এর থেকে কিন্তু যানজটের মাত্রাটা বেড়ে যাচ্ছে। সেই সাথে কিন্তু যদি বলি পুলিশ এখানে উপস্থিত রয়েছে, ট্রাফিক পুলিশও তাদের তৎপরতা আমরা লক্ষ্য করতে পেরেছি। তবে তাদের যে উপস্থিতি সেটি খুব একটি মানছেন না এখানকার লোকাল বাসের যে বাস চালকরা রয়েছেন তারা। সমস্যা শুধু ফিটনেস হলে না হয় মানিয়ে নিত শহরবাসী, কিন্তু একদিকে কালো ধোঁয়া আর একদিকে কান ফাটানো হাইড্রোলিক হর্ন। অন্তত সড়কের চিত্র গণ অভ্যুত্থান পরবর্তী বিপ্লবী জনতার অভিজ্ঞতায় যে একটুও পরিবর্তন হয়নি সেটা স্বীকার করবেন যে কেউ। কিন্তু এভাবে কেন চলছে? ট্রাফিক থাকলে তো আর এরকম দাঁড়ায় না কেউ, এখন তো ট্রাফিক নাই, এই জন্য যে এই যে যাত্রীটা নামাইতেছে যানজটের কারণে রাস্তার মাঝখান থেকে আমরা লোক নিই। আমাদের দেশে যারা বাস চালক আছে তাদের জ্ঞানের অভাব। রাইট বলে 15,000 20,000 টাকা খরচ বাবা। অটো রিক্সার চাহিদা প্রচণ্ড, এটার জন্য বক্তব্য কি আর বাস স্ট্যান্ডে না থেমে রাস্তার মাঝখানেই বাস থামাচ্ছে। জ্যাম অনেক বাড়ছে আগের চেয়ে। এটা ঠিক গণ অভ্যুত্থানের পর কিছুদিন এলোমেলো নগরীর যান চলাচল নিয়মের মধ্যে আনতে বাধ্য করেছিল সাধারণ শিক্ষার্থীরা। ফলে নগরবাসীর মাঝেও এসেছিল কিছুটা স্বস্তি। তারই সূত্র ধরে সড়ক ব্যবস্থাপনায় একটা আমূল পরিবর্তনের যে আকাঙ্ক্ষা তৈরি হয় সেটি কতদূর? আমাদের যে ট্রেডিশনাল যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার কোনো উদ্যোগ তেমন কোনো চোখে পড়ে নাই, বরঞ্চ মনে হচ্ছে যে আমাদের অটো রিক্সা যেভাবে পুরো শহর জুড়ে ছড়িয়ে পড়লো এবং সেটাও সরকার কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারলো না। এই যে নগরের যাপিত জীবনের সমস্যা, সেটা নিয়ে কি কোনো কমিশন হয়েছে? অগ্রাধিকারে না থাকলে তো আপনি উত্তরণের কোনো পথ থাকবে না। বড় দাগে সড়ক ব্যবস্থাপনার দায়িত্ব পড়ে সড়ক পরিবহন কর্তৃপক্ষ ও পুলিশের। সড়কের হয়ে কাজ করা এসব সংস্থার কর্তাদের কাছে প্রশ্ন ছিল, কেন শৃঙ্খলা ফেরাতে পারছেন না সড়কে? আমাদের পর্যাপ্ত ডাম্পিং গ্রাউন্ড নাই, যেগুলোকে আমরা গাড়িগুলো ধরে আমরা ওখানে ডাম্প করতে পারবো। ফলে এই গাড়িগুলো কিন্তু তখন একটা সমস্যার কারণ। আরেকটা হচ্ছে আমাদের স্ক্র্যাপ নীতিমালা এখনও হয়নি। ফলে আমি যদি কোনো গাড়িকে ডিসম্যান্টেল করি, সেই ডিসমেন্টেল করতে নিয়ম নীতি লাগবে, সেই নিয়ম নীতি এখনও আমরা তৈরি করতে পারিনি। কারণে সময়ে বসে গিয়ে রাস্তা অবরোধ করে
যান চলাচলে বিঘ্ন ঘটানো হয়েছে। এটার কিন্তু বড় একটা প্রভাব সমগ্র ঢাকা মহানগরীতে পড়েছে। করে বাস ড্রাইভার এবং হেল্পার যারা রয়েছে তারা যদি সচেতন হন যে আমার যদি রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি না করি, তাহলে কিন্তু এটার বেনিফিশিয়ারি কিন্তু তারাই হবে। 2022 সালে বিশ্ব ব্যাংকের তথ্যে দেখা যায় রাজধানীতে সময়ের সাথে সাথে কমেছে গাড়ির গড় গতি, আর দৈনিক নষ্ট হচ্ছে 82 লাখ কর্মঘণ্টারও বেশি। এর প্রভাবে আর্থিক ক্ষতি তো আছেই। গত এক বছরে বিভিন্ন খাতের সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকার নানা উদ্যোগ নিলেও নগরীর পুরনো যে ব্যাধি যানজটের চিত্র সেটা রয়ে গেছে আগের মতোই। তবে কবে নাগাদ এই দুর্ভোগ থেকে সাধারণ মানুষ মুক্তি পাবে কিংবা আদৌ পাবে কিনা সেই প্রশ্নই এখন নগরবাসীর মনে। সানিম মৃধা, এখন, ঢাকা। গত 11 বছরে চট্টগ্রাম বন্দরে মোট 46টি কন্টেইনারে তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতি মিলেছে। আন্তর্জাতিক কনভেনশন অনুযায়ী কোনো কন্টেইনারে তেজস্ক্রিয়তা শনাক্ত হলে উৎস বা রপ্তানিকারক দেশে তা ফেরত পাঠানোর নিয়ম। কিন্তু নানা জটিলতায় হাতে গোনা 2-1টি ছাড়া অধিকাংশ কন্টেইনারেই ফেরত পাঠাতে পারেনি বাংলাদেশ। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এসব পদার্থ সংরক্ষণ করতে হচ্ছে সাভারে কেন্দ্রীয় তেজস্ক্রিয় বর্জ্য সংরক্ষণাগারে, যা অনেক জটিল এবং ব্যয়বহুল এবং আণবিক শক্তি কমিশনের জন্য বোঝাস্বরূপ। বাংলাদেশ যেন তেজস্ক্রিয় বর্জ্যের ভাগাড়ে পরিণত না হয়, এজন্য জোরালো পদক্ষেপের আহ্বান পরমাণু বিজ্ঞানীদের। হাজেরা শিউলির প্রতিবেদনে থাকছে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের সহায়তায় চট্টগ্রাম বন্দরে প্রথম তেজস্ক্রিয়তা শনাক্তকরণ যন্ত্র স্থাপন হয় 2011 সালে। এরপর গত 11 বছরে আমদানি ও রফতানি মিলে 46টি কন্টেইনারে তেজস্ক্রিয়তা শনাক্ত হয়েছে। এর মধ্যে বেশ কিছুতে ছিল উচ্চমাত্রার শক্তিশালী আইসোটোপ, যা পরিবেশ ও মানব স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। দেশে প্রথম তেজস্ক্রিয় পদার্থ ধরা পড়ে 2014 সালে। ভারতের রফতানির জন্য পাঠানো স্টেনলেস স্টিলের স্ক্র্যাপ কলম্বো বন্দরে পাঠানোর পর তেজস্ক্রিয়তা শনাক্ত হলে সেখান থেকেই কন্টেনারটি ফেরত পাঠানো হয় চট্টগ্রাম বন্দরে। 2023 সালে প্রতি ঘন্টায় 2,80,000 মাইক্রোসিয়েভার্টস মাত্রার আরও একটি শক্তিশালী তেজস্ক্রিয় পদার্থ শনাক্ত করে চট্টগ্রাম কাস্টমস হাউজের রেডিয়েশন ডিটেকশন স্ক্যানার। গত এক বছরে এমন কয়েকটি কন্টেইনারে ধরা পড়েছে তেজস্ক্রিয়তা। সবশেষ গত 6 আগস্ট ব্রাজিল থেকে আসা একটি ধাতব স্ক্র্যাপের কন্টেইনারে শনাক্ত হয় তেজস্ক্রিয় পদার্থ। আন্তর্জাতিক আইনে আমদানি হওয়া পণ্যে তেজস্ক্রিয়তা মিললে উৎস দেশে ফেরত পাঠানোর নিয়ম। চট্টগ্রাম কাস্টমস হাউজের তথ্য মতে 2-1টি ছাড়া নানা জটিলতায় বাকি তেজস্ক্রিয় দূষণযুক্ত পণ্য ফেরত পাঠানো যায়নি। ফলে এসব তেজস্ক্রিয় পদার্থ নিষ্পত্তির জন্য আমদানিকারককে বহন করতে হচ্ছে বিপুল অঙ্কের অর্থ। আর ধ্বংস সম্ভব না হওয়ায় নিরাপদে সংরক্ষণে পরমাণু শক্তি কমিশনকেও পোহাতে হচ্ছে নানা ঝক্কি ঝামেলা। অ্যাটমিক এনার্জি কমিশন যে আইএনএসটি এটাকে ডিসপোজের জন্য ওখানে নিয়ে যায় এবং ওখানে শিল্ডিং করে দীর্ঘ বছর 200, 300, 400 বছরের জন্য ওটা ওখানে যে শিল্ডিং করে ডিসপোজের উদ্দেশ্যে যে রাখতে হয়, এটা ওনাদের জন্য একটা বার্ডেন হয়ে যায়। আর আমাদের দেশের যে ইম্পোর্টাররা ইম্পোর্ট করে তাদেরও এখানে ডিসপোজ চার্জ দিতে হয়, এটাও একটু তাদের কস্ট বেড়ে যায়। স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এই তেজস্ক্রিয় পদার্থ সংরক্ষণ করাটাও জটিল প্রক্রিয়া। পরমাণু বিজ্ঞানীরা বলছেন, আমদানি নীতিতে খাদ্যপণ্যের তেজস্ক্রিয়তা শনাক্ত হলে উৎস দেশে ফেরত পাঠানোর নিয়ম থাকলেও শিল্পপণ্যের তেজস্ক্রিয়তার বিষয়ে সুনির্দিষ্ট নীতি নেই। ফলে এই সুযোগে রফতানিকারক বা সংশ্লিষ্ট দেশ অনেক সময় পার পেয়ে যায়। যে কোনো পণ্য যে দেশ থেকে এটা সরজেছে এটা ফেরত যাবে, কেন পাঠানো এর আগে হয় নাই সেটা হয়তো এটাই ওনারা ক্লিয়ারলি কোনো আইন ওনাদের হাতে বা নীতিমালা ওনাদের হাতে নাই, কিন্তু ইন্টারন্যাশনাল কনভেনশন অনুযায়ী যে দেশ থেকে আসছে ওই দেশে ফেরত যাওয়ার কথা। রেগুলেটরি অথরিটি সবসময় নিয়ম হচ্ছে ওনাদের অ্যাক্ট অনুযায়ী যে কোনো রেডিওঅ্যাক্টিভ প্রোডাক্ট আসলে এটা রিএক্সপোর্ট করতে হয়, এবং ওনারা প্রথম পত্রটা যেটা দেন ওইটাই বলেন যে এটা রিএক্সপোর্ট করার জন্য। কিন্তু ওই যে বললাম
অনেক জটিলতার কারণে সেটা আর সম্ভবপর হয়ে ওঠে না। তো এই সংক্রান্ত বিষয় নিয়ে আমি মনে করি এটা আসলে আমাদের কাস্টমসের তরফ থেকে না, বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশন এবং রেগুলেটরি অথরিটির মাধ্যমে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির মাধ্যমে এটা হয়তো ওনারা ওখানে বলতে পারেন। এটা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি চাইলে এটার ব্যাপারে একটা ব্যবস্থা নিতে পারেন। তেজস্ক্রিয় দূষণ থেকে বন্ধ্যাত্ব, বিকলাঙ্গ সন্তান জন্ম, মানসিক বৈকল্য, ক্যান্সার সহ হতে পারে নানা রোগ। সবশেষ ব্রাজিল থেকে আসা ধাতব পণ্যে তেজস্ক্রিয়তা পাওয়ার বিষয়ে যোগাযোগ করা হলে পরমাণু শক্তি কমিশনের কর্মকর্তারা জানান, পুরো বিষয়ে বিস্তারিত জানার পর আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। হাজেরা শিউলি, এখন, চট্টগ্রাম। খুলনা বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকট সহ নানা সমস্যার কথা স্বীকার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, সরকারি খামার দখল করে আবাসিক হল ঘোষণা করা কোনো নিয়মতান্ত্রিক উপায় নয়। তবে একসঙ্গে অনেক শিক্ষার্থী কোন পন্থা বেছে নিলেও প্রশাসনের কিছু করার থাকে না বলেও জানান তারা। এদিকে জায়গা দখলের ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান মৎস্যবীজ উৎপাদন খামার কর্তৃপক্ষ। অন্যদিকে শিক্ষার্থীদের দাবি, মৎস্যবীজ উৎপাদন কেন্দ্র বিশ্ববিদ্যালয়ের গলার কাঁটায় পরিণত হয়েছে। প্রশাসনকে বারবার জানানো হলেও ব্যবস্থা না নেয়ায় তালা দিতে বাধ্য হয়েছেন তারা। তরিকুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। খুলনা বিশ্ববিদ্যালয়ের আয়তন ১০৫ একর, যেখানে ৭,০০০-এর বেশি শিক্ষার্থীর জন্য হল রয়েছে মাত্র ৫টি। সেখানে আবাসন সুবিধা পান মাত্র ৩০% শিক্ষার্থী। এই সংকট নিরসন সহ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণের দাবি দীর্ঘদিন ধরেই চলছে। একাধিকবার জানানো হয়েছে কর্তৃপক্ষকেও। বিশ্ববিদ্যালয়ের সীমানার ভিতরে 10.35 একরের মৎস্য বীজ উৎপাদন খামার অবস্থিত, যা আবাসন সংকট নিরসন, গবেষণার সম্প্রসারণ ও অবকাঠামোগত উন্নয়নে সবথেকে বড় বাধা বলছেন শিক্ষার্থীরা। এছাড়া 3 দিক থেকে ঘেরা এই জমি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাও বিঘ্ন হচ্ছে, দাবি শিক্ষার্থীদের। আমাদের হলের সংকট, গবেষণা সংকট, তার থেকে বড় কথা এই যে দেখেন এটা অনিরাপদ অবস্থায় থাকে। আমাদের এই প্রাচীর টপকে আমাদের ওইখানে বিভিন্ন কার্যক্রম ঘটায় দুর্বৃত্তরা। তো আমাদের নিরাপত্তাহীনতার কারণে আমরা এটা চেয়েছিলাম। শিক্ষা মন্ত্রণালয় এবং মৎস্য মন্ত্রণালয় দুইটা মন্ত্রণালয় বসে বৈঠক করা হয়, পরবর্তীতে তারা দিতে অস্বীকৃতি জানায়। খুলনা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ জমির পরিমাণ খুবই কম, তো যার প্রেক্ষিতে আমরা একটা দাবি দিছিলাম যে যেহেতু এটা একটা সরকারি প্রতিষ্ঠান, আমরাও একটা সরকারি প্রতিষ্ঠান, তো যাতে করে এই জমিটা যদি আমাদের দেওয়া হয় তাহলে আমাদের ভূমির অভাবটা কিছুটা হলেও কমবে। সংকটের বিষয়টি স্বীকার করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক বলছেন, জায়গা দখল করে হল ঘোষণা করা কোনো নিয়মতান্ত্রিক উপায় নয়। তবে একসঙ্গে অনেক শিক্ষার্থী কোনো পন্থা বেছে নিলে প্রশাসনের কিছু করার থাকে না। খুলনা বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকট অত্যন্ত প্রকট। ছাত্রদের দাবি একেবারেই যৌক্তিক, কারণ মাত্র 34% শিক্ষার্থী আমাদের আবাসন ব্যবস্থার মধ্যে থাকে। নিয়মতান্ত্রিক উপায়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত নভেম্বর মাস থেকে এটি নিয়ে কাজ করছে মন্ত্রণালয় পর্যায়ে, কিন্তু ফলাফল আসে নাই। আর বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট আপনারা জানেন যে এই প্রেক্ষাপটে এরকমের একটা 2000 ছাত্রের যখন মিছিল বের হয়, সেখানে কিছু করার থাকে না। মৎস্যবীজ উৎপাদন খামারের জায়গা দখল করে বেশ কিছু ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করে খামার কর্তৃপক্ষ বলছে, দখলের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিছু ছাত্রছাত্রী উপরে গিয়ে আমাদের ব্যানারটাকে ছিঁড়ে ফেলছে এবং আমাদের যে উপরে যে আবাসিক ভবনগুলো আছে ওইগুলোকে ওখানে কিছু ছাত্রছাত্রী গিয়ে অবস্থান করছে এবং দখল করছে। কিছু ছাত্রছাত্রী দেখলাম আপনার ছিপ নিয়ে আসে আমাদের পুকুরে আপনার মাছ ধরছে, যেটা সম্পূর্ণ সরকারি একটা সম্পদ। এটা ক্ষতি সাধন হয়েছে। আমরা স্থানীয় প্রশাসনের সাথে আমি কথা বলেছি এবং টোটাল ঘটনাটা লিখিত আকারে এটা আমরা আমাদের মহাপরিচালক বরাবর প্রেরণ করেছি এবং সেইটার কপি হিসাবে এখানে আমরা যে সেনা ক্যাম্প এবং জেলা প্রশাসক, পুলিশ সুপার সবাইকে আমরা অবহিত করেছি। এখন হলো পরবর্তীতে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে দিক নির্দেশনা দিবেন, সেই দিক নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের পরবর্তী কার্যক্রম গ্রহণ করব। খুলনা সাতক্ষীরা মহাসড়কের গল্লামারি এলাকায় 1959 সালে গড়ে ওঠে মৎস্য বীজ উৎপাদন খামার। এখানে মৎস্য গবেষণার 10টি পুকুর, হ্যাচারি, প্রশিক্ষণ ভবন ও মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট এবং অফিসার আবাসিক ভবন রয়েছে। তরিকুল ইসলাম, এখন, খুলনা।
সিলেটের ভোলাগঞ্জে পাথর লুটের ঘটনা দেশব্যাপী আলোড়ন তুললেও জড়িতদের খুঁজে বের করতে নেই প্রশাসনিক উদ্যোগ। বিষয়টি নিয়ে এখনও ভাবনাতেই আটকে রয়েছে প্রশাসন। তাদের দায়সারা বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি তুলেছেন পরিবেশ কর্মীরা। এদিকে রাজনৈতিক দলের নেতাদের দাবি, পাথর তোলার কর্মযজ্ঞে তাদের কোনো সম্পৃক্ততা নেই। গুলজার আহমেদের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন অনিল পাল। গত কয়েকদিনে সিলেটের সাদা পাথর এলাকায় লুট হয়েছে শত কোটি টাকার খনিজ সম্পদ। তবে এবারই প্রথম নয়, এর আগেও জাফলং, বিছানাকান্দি, লুভাছড়া সহ বিভিন্ন পাথর কোয়ারি ও পর্যটন এলাকায় ঘটেছে লুটের ঘটনা। আর সবসময় এসব ঘটনায় অভিযোগ ওঠে রাজনৈতিক প্রভাবশালীদের বিরুদ্ধে। সাম্প্রতিক সময়ের ঘটনায় চাঁদাবাজি, দখলবাজি ও দলের নীতি পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সভাপতি শাহাবুদ্দিন এবং 2024 সালের 14 অক্টোবর সরকারি সম্পদ পাথর ও বালু লুটের অভিযোগের প্রেক্ষিতে সিলেট জেলার সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম শাহপরানকে সকল পদ থেকে সাময়িকভাবে মালয়েশিয়া সফরের তৃতীয় দিনে এক অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরাসরি চলে যাচ্ছে সেখানে। It's more than a personal honor. I see it as a recognition of the strength, courage, and determination of the people of Bangladesh, especially the millions of women and the young entrepreneurs. They continue to show that no obstacle is too big when they are given the right support and opportunities. We have seen time and again that when the most disadvantaged people, especially the poor women, receive small financial support and basic training, they bring lasting change in their communities and themselves, in their families. This is how real sustainable development takes place. My relationship with the UKM dates back to July 2011, when I was made the Nobel laureate in residence in this campus. At that time, I had the opportunity to speak to over 2,000 students and faculty members, and I have continued to return many times over the years, motivated by the active engagement of the university's Yunus Social Business Center in social business projects and initiatives. Today I'm here, yet again, and delighted to speak before such a vibrant and diverse audience. You, the students, and esteemed scholars, passionate researchers, and the future leaders, we're hoping the world of tomorrow. Speaking at the university is always special to me. I feel a strong connection in your young minds, full of questions, full of ideas, and a deep desire to make the world a better place for all. And these ideas can come from anywhere, from the young people. Be it Malaysia, be it Bangladesh, or be it any country in the world, wherever human beings live. In my journey from working as an economist to founding an institution called Grameen Bank, from starting microfinance to promoting social business, one belief has always guided me. People are not poor because they lack talent or dreams. They are poor because the system never gave them a chance. Our financial system is built to serve the poor. Our financial system is built to serve the rich, not the poor. That simple truth led me to try something different. I created a system where even the poorest person could get a small loan, start business, and change their life.
It began with just a few women in a village next door to my campus, but the smallest step turned into a global movement. Microfinance has helped millions of people around the world. It showed us that poverty is not a permanent condition. It can be resolved very efficiently and timely way. From this journey, I learned something important. Every human being has incredible potential. But whether that potential grows or stays hidden depends on the system around us. That's why I always tell young people, don't just look for job, create jobs. You are a job creator, you're not a job seeker. ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরাসরি ছিলাম সেখানে। মেহেরপুরে সরবরাহ কম থাকায় জড়া সব ধরনের সবজির দাম সপ্তাহ ব্যবধানে কেজিতে সবজির দাম বেড়েছে 5 থেকে 10 টাকা পর্যন্ত। বিস্তারিত জানাতে মেহেরপুর বড় বাজার থেকে যুক্ত আছেন মুজাহিদ আল মুন্না। মুন্না, জানাবেন বাজারের সবজির অন্যান্য কি দাম রয়েছে, ক্রেতারা বিক্রেতারা কি বলছেন? উজ্জ্বল, আপনাকে প্রথমে জানিয়ে রাখি, মেহেরপুরে টানা বৃষ্টিপাতের ফলে কিন্তু অধিকাংশ সবজি ক্ষেতই নষ্ট হয়ে গেছে, যার ফলে বাজারে কিন্তু সবজি সরবরাহ একেবারেই কম। এর প্রভাব পড়েছে দামে, প্রতিটা সবজির দামই কিন্তু ঊর্ধ্বমুখী। আমি যদি আজকের কথা বলি, আজ প্রতিটা সবজি কেজিতে বেড়েছে 5 থেকে 10 টাকা পর্যন্ত। আজ প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা করে, যেটি গতকালকেও কিন্তু 70 থেকে 80 টাকা ছিল, যেটি একদিনের ব্যবধানে কিন্তু কেজিতে প্রায় 10 টাকা বেড়েছে। এছাড়া প্রতি কেজি লাল শাক বিক্রি হচ্ছে 50 টাকা করে। প্রতি কেজি পটল আজ মেহেরপুর বাজারে বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা কেজি দামে, যেটি গত এক সপ্তাহ আগেও কিন্তু 30 থেকে 40 বা 50 টাকা ছিল গতকালকেও, আজকে কিন্তু 60 টাকা ছাড়িয়ে গেছে। এর পাশাপাশি আমি যদি বলি অন্যান্য যে সব সবজি, তার মধ্যে ঢেঁড়স বিক্রি হচ্ছে 50 টাকা, কলা 50 টাকা, সাদা শাক যেটি সেটি বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা, প্রতি কেজি উস্তে বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা, কাঁচামরিচ বিক্রি হচ্ছে 160 থেকে 170 টাকা, যেটি গতকালও 150 টাকা করে বিক্রি হয়েছিল। প্রতি কেজি পেঁয়াজ কেজিতে বেড়েছে 10 টাকা করে, আজকের বাজারে বিক্রি হচ্ছে 80 টাকা করে। রসুন বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকা। এরকম সব ধরনের সবজির দামই কিন্তু ঊর্ধ্বমুখী। আমি কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে বাজারে সবজি সরবরাহ কিন্তু অনেকটাই কমে গেছে, যার ফলে দাম অনেকটাই বাড়তিমুখী। আমি কয়েকজন চাষির সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন অধিকাংশ সবজি ক্ষেতই কিন্তু পানি অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে পানি জমে আছে, যার ফলে সবজি ক্ষেত নষ্ট হয়ে গেছে। এর ফলে দাম কিন্তু ঊর্ধ্বমুখী, কারণ সবজির একেবারেই শেষ পর্যায়ে। তবে চাষিরা আমাকে জানিয়েছেন দাম যেহেতু ঊর্ধ্বমুখী, তাই তারা কিছুটা খুশি। যদিও সবজি ক্ষেত নষ্ট হয়ে গেছে, তারপর দাম পেলে তারা কিন্তু তাদের লসটাও তুলতে পারবে। আমি তবে ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন প্রতিদিনই কিন্তু ঊর্ধ্বমুখী হচ্ছে সবজি সহ অন্যান্য নিত্য পণ্যের দাম, তাই তারা বাজার মনিটরিং এর জোর দাবি জানিয়েছেন। উজ্জ্বল, এই ছিল আমার কাছে সবজি বাজারের সর্বশেষ পরিস্থিতি। উজ্জ্বল। কিশোরগঞ্জের কটিয়াদীতে দিন দিন বাড়ছে লেবুর চাষ। একসময় শখের বসে উদ্যোক্তা ও কৃষকরা গাছ লাগালেও এখন তা রূপান্তর হয়েছে বাণিজ্যিক চাষে। উপজেলায় 50 বিঘার বেশি জমিতে চলছে লেবু চাষাবাদ। খরচ কম, লাভ বেশি হওয়ায় চাষিরা ঝুঁকছেন লেবু চাষে। আর কৃষি বিভাগ চাষিদের উদ্বুদ্ধর পাশাপাশি নানা পরামর্শ দিচ্ছে। মশিউর কায়াসের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। কিশোরগঞ্জের কঠিয়াদী পৌরসভার 5 নম্বর বরাদিয়া ওয়ার্ডে বিঘা বিঘা জমিতে হচ্ছে লেবুর চাষ। এসব বাগানে দোল খাচ্ছে কাঁচা পাকা লেবু। বরাদিয়া গ্রামের লেবু চাষি আমিনুল ইসলাম হারিস মিয়া প্রথমে শখের বশে নিজে খাওয়ার জন্য লেবু গাছ লাগালেও এখন করছেন বাণিজ্যিক চাষাবাদ। গত বছর রমজান মাস থেকে এখন পর্যন্ত লেবু বিক্রি করে লাভ করেছেন কয়েক লাখ টাকা। 3 বিঘা জমির মধ্যে ফলন আল্লাহর রহমতে খুবই ভালো হয়েছে। রমজান মাস থেকে এই পর্যন্ত প্রায় 3 থেকে 3.5 লক্ষ টাকার মতন বিক্রি করেছে। শুধু বরাদিয়া গ্রামেই প্রায় 30 বিঘা জমিতে
বছর জুড়ে লেবুর চাষাবাদ হচ্ছে। আমিনুল ইসলামের দেখা দেখি বহু কৃষক আর উদ্যোক্তা লেবু চাষ করে লাভবান হচ্ছেন। এটাতে আমরা উন্নত আছি। এই 20,000 টাকা পর্যন্ত কষ্ট হলে মনে লাখ 1.5 লাখ টাকা বিক্রি হয়। আমরা ওখানে পয়সার দরকার, যে কোনো সময় এটা বিক্রি করতে পারি। পাইকাররা ক্ষেত্রে আয়া আবার আমরা বাজার নেওয়া বেশি। অন্য ফসলেরটা মোটামুটি এই ফসলটা পয়সার দিকটা বেশি। আমরা যেমন এটা একটু লাভবান দেখে আমরা লেবুটা বেশি করি। এই গ্রামের বেশিরভাগ মানুষ এই লেবু বাগানে লাভবান হয়ে মানে এই লেবু বাগান করার জন্য উদ্বুদ্ধ হয়েছে আর কি। লেবু চাষে নিয়মিত উদ্বুদ্ধ করা হচ্ছে কৃষকদের, আর পরামর্শের পাশাপাশি কৃষকরা যাতে লেবুর সঠিক দাম পায় তা নিয়েও কাজ করছে বলে জানান কৃষি বিভাগ। কৃষি বিভাগ ওনাদেরকে আমরা সবসময় মাঠ পর্যায়ে থেকে বাগানে নিয়মিত পরিচর্যার বিষয় এবং রোগবালাই এবং পোকামাকড় এই বিষয়ে পরামর্শ দিয়ে থাকি। এবং কৃষকরা যে এই লেবু বাগান করে লাভ হচ্ছে, অন্য যে কৃষকরা আছেন তাদেরকে উদ্যোক্তা পরামর্শ দিয়ে লেবু চাষ করার জন্য কৃষকদেরকে কিভাবে উন্নত মানের লেবু উৎপাদন করা যায়, অধিক লেবু উৎপাদন করা যায় সেই সম্পর্কে সবসময় নিয়ে পরামর্শ প্রদান করে থাকি। তারপর এর ফলে দিন দিন লেবু উৎপাদন বাড়তেছে, আর কৃষকরা দামও ভালো পাচ্ছেন। বিশেষ করে এই গ্রামে অসময়ে লেবু উৎপাদন হয়, এই লেবুগুলির দাম অন্য সময়ের তুলনায় বেশি পায়। কিশোরগঞ্জের মধ্যে সবচেয়ে বেশি জমিতে লেবু চাষাবাদ হচ্ছে কঠিয়াদি উপজেলায়। মুশুর কায়েস, এখন কিশোরগঞ্জ। সামরিক সরঞ্জাম আর সেনা সহায়তা নেয়ার পর এবার উত্তর কোরিয়া থেকে শ্রমিক এনে দেশের উন্নয়ন প্রকল্পে কাজে লাগাচ্ছে রাশিয়া। উত্তর কোরিয়ার গোয়েন্দা সংস্থার বরাতে বিবিসি জানিয়েছে, কর্মক্ষম জনশক্তি ফুরিয়ে আসায় মস্কোকে জনবল সহায়তা দিচ্ছে পিয়ংইয়ং। যুদ্ধ শুরুর কিছুদিনের মধ্যে রাশিয়া থেকে পালিয়ে আসা উত্তর কোরিয়ার 6 শ্রমিকের সঙ্গে কথা বলে তাদের ভোগান্তির কথা তুলে ধরেছে বিবিসি। আরও জানাচ্ছেন সতীর্থ কর্মকার। গেল এপ্রিলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এই ভিডিওটি, যেখানে দেখা যাচ্ছে রাশিয়ার একটি নির্মাণাধীন ভবনে কাজ করছেন উত্তর কোরিয়ার কিছু শ্রমিক। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরুর পর সামরিক সরঞ্জাম ও সেনা সহায়তার জন্য বারবার উত্তর কোরিয়া শরণাপন্ন হয়েছে রাশিয়া। এবার বিবিসির একটি অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে আরও তথ্য, যেখানে বলা হচ্ছে পিয়ংইয়ং থেকে শ্রমিক এনে নিজেদের লোকবল ঘাটতিও মেটাচ্ছে মস্কো। ইউক্রেনের সঙ্গে চলমান সংঘাতে রুশ নাগরিকদের অনেকেই বাধ্য হয়েছেন যুদ্ধে যেতে। কেউ কেউ আবার প্রাণ নিয়ে পালিয়েছেন অন্য দেশে, আবার যুদ্ধে নিহত হয়েছেন এমন বেসামরিক নাগরিকের সংখ্যাও কম নয়। কিন্তু রণকৌশলের অংশ হিসেবে নিজেদের ক্ষয়ক্ষতির বিষয়টি বারবার এড়িয়েছে ক্রেমলিন, যা প্রকাশ পেয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসির প্রতিবেদনে। প্রতারণার শিকার হয়ে রাশিয়া থেকে পালিয়ে আসা উত্তর কোরিয়ার 6 শ্রমিকের সঙ্গে কথা বলেছে বিবিসি। তাদের বক্তব্যে উঠে এসেছে, উন্নত জীবনের আশা দেখিয়ে রাশিয়ায় পাঠানোর পর রীতিমতো নির্যাতন করা হয়েছে তাদের। থাকতে দেয়া হয়েছে এমন আশ্রয় কেন্দ্রে যার অবস্থা শরণার্থী শিবিরের চেয়েও করুণ। 처음에는 러시아에 간다는 것, I was excited to go to Russia, to travel abroad and earn money. But once I started working, I felt like I was in a labor camp, a prison without bars. I was terrified when I woke up each morning. 우리는 인간이 아니라 동물. We were treated like animals, not humans. The other workers used to say we were just slaves for Kim Jong-un. শুধু তাই নয়, উত্তর কোরীয় শ্রমিকদের যারা দেশে ফিরতে চাচ্ছেন তাদেরকে জোর করে আটকে রাখছে মস্কো। বিশেষ করে যারা বহুতল ভবনের নির্মাণ শ্রমিক, তাদের ভোর থেকে কাজ করানো হচ্ছে গভীর রাত পর্যন্ত, এমন অভিযোগও করছেন উত্তর কোরীয় শ্রমিকরা। বিবিসির তথ্য বলছে, গেল বছর পরিচয় গোপন করে 10,000-এর বেশি শ্রমিককে মস্কো পাঠিয়েছে পিয়ংইয়ং। বিশেষ করে রুশ নির্মাণ প্রকল্প, পোশাক কারখানা ও আইটি সেক্টরে কর্মী পাঠাচ্ছে উত্তর কোরিয়া। তবে এই শ্রমিকরা কেমন আছেন, তাদের সঙ্গে কি আচরণ করা হচ্ছে, এ নিয়ে কোনো প্রতিক্রিয়া দেখায়নি দেশটি। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। আসন্ন মৌসুমে অর্থ সংকটে দল গঠনে হিমশিম খাচ্ছে ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান সহ বেশিরভাগ ক্লাবই। এর মধ্যে লিগের বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডানের অবস্থা বেশ নাজুক। আরও জানাচ্ছেন শরীফ রোশন। নতুন মৌসুম, নতুন উন্মাদনা। দেশি বিদেশি ফুটবলারদের দলবদল সহ আসন্ন মৌসুমে কোন ক্লাব কত বেশি বাজেট করেছে তা নিয়ে রীতিমতো হইচই পড়ার কথা। অথচ এবার চিত্রটা একেবারেই ভিন্ন। দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান
2007 সালে পেশাদার লীগ শুরুর পর গেল আসরে প্রথমবারের মতো ঘরোয়া ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ার খেতাব অর্জন করে ক্লাবটি। তবে সাফল্যের নায়কদের অগ্রণী সুলেমান দিয়াবাতেকে আর্থিক সংকটে ধরে রাখতে পারেনি মোহামেডান। এমনকি গেল মৌসুমের অর্থ এখনো খেলোয়াড়দের দিতে পারেনি ক্লাবটি। যেগুলো টাকা বকেয়া আছে তারা যারা ক্লাবে থাকবে, মানে গত বছর যারা খেলছিল যারা আবার এই বছর থাকবে তাদের টাকা যোগ করবে, যারা যাদেরকে ছাড়ে দিচ্ছে তারা তো টাকা তো পায়নি। যত ভালো বেশি প্লেয়ার থাকে আসলে চ্যাম্পিয়নের একটা প্রেশার থাকে। আমাদের টিমে এই বছরে যেই টিম, এই টিম নিয়ে আমরা চ্যাম্পিয়ন ফাইটের জন্য লড়বো, চেষ্টা থাকবে আমাদের চ্যাম্পিয়নশিপ ধরে রাখার। এছাড়া গেল 4 বছর ধরে ক্লাবের নির্বাচন না হওয়ায় নতুন মৌসুম শুরুর আগেই দল গোছাতে হিমশিম অবস্থা অভিভাবক শূন্য ক্লাবটির। এই জন্য অবশ্য নীতি নির্ধারকদের উপরই দায় চাপিয়েছেন ক্লাবের সদস্য সাইদ হাসান কানুন। একটা টিম করতে হলে মিনিমাম 3-4 কোটি টাকা নিয়ে নামতে হয় টিম করার জন্য। সেই ক্ষেত্রে আমাদের কিন্তু 30 লাখ টাকা এখনও নাই। এমন অবস্থায় ক্লাব উন্নয়নের জন্য অবশ্যই বোর্ডের একটা প্ল্যান থাকবে যে আগামী 5 বছর 7 বছর একটা টার্গেট করে একটা আগাবো আমরা ক্লাবটা এই পর্যায়ে নিব। এদিকে গেল আসরে লিগ টেবিলের 8-এ থাকা ফকিরের পুল ইয়ংম্যানস ক্লাবের অবস্থাও সঙ্গীন। 5 আগস্টের পর এখনও নিজেদের সেভাবে গুছিয়ে উঠতে পারেনি। সম্প্রতি উজবেকিস্তানের ফুটবলারের অর্থ পরিশোধ করে ফিফার নিষেধাজ্ঞা থেকে মুক্তি মিললেও অর্থ সংকটে নতুন মৌসুমের আগে কপালে চিন্তার ভাঁজ ক্লাবটির। খেলটা এই বছর খেলতে পারি, যেভাবে খেলি আমরা অন্তত দাঁড়াইতে পারলে আমরা আশাবাদী করব। আমাদের কিছু স্পন্সরের সাথে আমরা কথা বলতেছি, এখনও ঠিক হয় নাই। তারা যদি আমাদের কিছু ডোনার পাই তাহলে আমরা টিমটা ওইভাবে করতে হবে, কিন্তু আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ। 14 আগস্ট শেষ হবে আসন্ন মৌসুমের দলবদল। এরপরই দেখা যাবে কৌশলী চিন্তা ভাবনায় কোন ক্লাব কত শক্তিশালী দল গঠন করতে সক্ষম হয়েছে। শরীফ রওশন, এখন, ঢাকা। এখন বাজার শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। প্রধান উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার শিক্ষামন্ত্রীর বৈঠক, ডক্টর ইউনুসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান। সভা সমাবেশ ও আইন না মানায় ঢাকার সড়কে ফিরছে না শৃঙ্খলা, বলছে পুলিশ। সরকারি উদ্যোগের অভাবকে দুষছেন বিশেষজ্ঞরা। কন্টেইনার তেজস্ক্রিয় হলেও বেশিরভাগই ফেরাতে পারে না চট্টগ্রাম বন্দর। উৎস দেশে পাঠাতে দ্রুত নীতিমালার তাগিদ পরমাণু বিজ্ঞানীদের। ভোলাগঞ্জে পাথর লুটে জড়িতদের খুঁজে বের করতে প্রশাসনিক উদ্যোগ, নিরপেক্ষ তদন্ত কমিটির দাবি পরিবেশ কর্মীদের। আর এই ছিল এখন বাজেটের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন এখন.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।